তানিয়ার হলুদের দিনই তার পাশের বাড়ির এক দাদুর মৃত্যু হয়, আর তারা ঠিক করে তারা তানিয়ার বিয়ের দিনেই তাদের বাবার শ্রাদ্ধের কাজ করবে। এই নিয়ে তো এবার শুরু হয় তুল কালাম, কেননা এমনিতেই তাদের সাথে তানিয়ার বাবার ছিল ঘোর শত্রুতা, আর এখন তারা তার মেয়ের বিয়ের সময়টাকেই বেছে নিয়েছে তাদের বাবার শ্রাদ্ধের কাজের জন্য। এবার তো তাদের মধ্যে চলতে থাকে একে অপরের অনুষ্ঠান পণ্ড করার কম্পিটিশন। কেউ কোনোভাবে নত হবে না, আর এসব করতে গিয়ে শেষমেশ কি হয় আর তানিয়ার বিয়েটা আদৌ হয় কিনা সেটাই দেখবো আজকের গল্প থালাইবার থাম্বি থালাই মাই এলে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে একটা গ্রাম দেখানো হয়। সেখানে আমরা একটা বাড়ি দেখতে পাই যার নিচে কিনা অনেকে এসে জড়ো হয়েছিল। তখনই আমরা জানতে পারি এই বাড়ির ছেলে পাগলখানা থেকে পালিয়ে এসেছে, আর এখন সে সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে এই পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সবাই তো তাকে পাগলামি ছেড়ে নিচে আসার জন্য বলতে থাকে, কিন্তু কে শোনে কার কথা? পাগল কি আর কারো কথা শোনে? তাই সে ছেলেটা বলতে থাকে যেই বাড়িতে তাকে থাকতে দেওয়া হয় না সেই বাড়ি সে পুড়িয়ে ফেলবে। তাছাড়া এটা তার বাবার বাড়ি, সে যা ইচ্ছা তাই করবে। তখনই তার মা নিজের থেকে বলতে থাকে যেটা তার বাবার বাড়ি না, সে একটা মদখোর ছিল। সবার কাছ থেকে প্রতিনিয়ত ধার দেনা করে সে মদ খেত, আর এর জন্যই তার বাবাকে এটা তার চাচার কাছে বেচে দিতে হয়েছিল। তারপর থেকে বাড়িটা তার চাচার, তার বাবার নয়। তাই সে যেন এমনটা না করে, বাড়ির যেন কোনো ক্ষতি করার চেষ্টা না করে, আর এক্ষুনি তাড়াতাড়ি যেন নিচে নেমে আসে। কিন্তু ছেলেটা তো কিছুতেই তাদের কোনো কথা শুনতে চায় না, সে তো নাছোড় বান্দা। তখনই দেখা যায় সেখানে এন্ট্রি হয় গ্রাম প্রধানের। তার নাম হলো বিক্রম। বিক্রম তো সেখানে সোজা মই নিয়ে আসে আর উঠে যায় দোতলায়। জানালার কাছে দাঁড়িয়ে এসে ছেলেটিকে এই সব পাগলামি বাদ দিতে বলে আর দ্রুত নিচে আসার জন্য বলতে থাকে। তাছাড়া সে তাকে বুঝিয়ে এটাও বলতে থাকে যে যদি সেভাবে পাগলামি করে মারা যায় তাহলে সবাই তাকে পাগল বলেই ডাকবে। কিন্তু সে তো জানে যে সে কত ভালো একজন ছেলে, তাই সে যেন এসব থামিয়ে দেয়, তার কথাটা যেন শোনে। ছেলেটাও তো তার কথা অলমোস্ট পটে গিয়েছিল, কিন্তু আবারও যেন তার কি হয়, তাই সে বিক্রমকে ধরে বলতে থাকে যে সেও কি তাকে পাগল মনে করে। তার কথা শুনে তো মনে হচ্ছে যে সেও তাকে পাগল মনে করে। বিক্রম তো এবার অনেক ঘাবড়ে যায়, কি এক জ্বালাতেই না সে পড়লো। ছেলেটা তখন বিক্রমের হাত জানালা থেকে ছাড়িয়ে দিতে থাকে যাতে করে বিক্রম সেখান থেকে পড়ে যায়। বিক্রমও কোনোভাবে তার জান বাঁচানোর চেষ্টা চালায়, কিন্তু দেখা যায় তখনই কিছু লোক দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আর সাথে সাথে ছেলেটাকে ধরে নেয়। আর এদিকে তো বিক্রম তখন ব্যালেন্স হারিয়ে পড়েই গিয়েছিল, সে আর নিজেকে সামলাতে পারেনি। তবে নিচে থাকা লোকজন তখন তাকে ঠিক টাইমে ধরে ফেলে, তাই সে কোনো মতে প্রাণে বেঁচে যায়। এরপরই ছেলেটাকে নিচে নামিয়ে আনা হয়, কিন্তু ছেলেটা কোনোভাবে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর একটা ছুরি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। যাওয়ার সময় সে একটা কলা গাছের বাগানে ঢুকে পড়ে। সেখানে সে তার পথে সব কলা গাছও কেটে দিতে থাকে, একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। বিক্রম তখন গ্রামের আরো কিছু লোকদেরকে নিয়ে অনেকক্ষণ ধরে তাকে ধরার চেষ্টা করে, তার পিছু করতে থাকে, আর শেষ পর্যন্ত দেখা যায় তাকে তারা ধরতেও পারে। এরপরে তো তাকে বেঁধে আবারও পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হয় যেখান থেকে সে ছুটে এসেছিল। না হলে এই পাগল তো পুরো এলাকা তছনছ করে দিত। এর আগেও যখন ছেলেটা পাগলখানা থেকে পালিয়ে এসেছিল তখনও বিক্রমই তাকে ধরিয়ে দিয়েছিল। যাক, এই কাজ করার পর গ্রামের সবাই তো বিক্রমকে অনেক ধন্যবাদ জানাতে থাকে। বিক্রমও তো খুব ভাব নিয়ে সেখান থেকে চলে আসতে নেয়। এরপরই আমরা জানতে পারি যে বিক্রম এবার একটা পার্টির তরফ থেকে ইলেকশনে দাঁড়িয়েছে মন্ত্রী হওয়ার জন্য। তার খুব শখ। তো সেই ঝামেলার বাড়ি থেকে ফেরার সময় বিক্রমের কাছে পার্টি অফিস থেকে কল আসে আর তাকে জানানো হয় ইলেকশন খুব কাছাকাছি চলে এসেছে, এখনই সবার কাছে ভোট চাইতে শুরু করতে হবে। কিন্তু তখন বিক্রম বলতে থাকে তার গ্রামের একটা মেয়ের বিয়ে, আর সেই বিয়ে 2 দিন ধরে চলবে, তাকে সেখানেই থাকতে হবে। অনেক দায়িত্ব আর কাজ আছে, কারণ মেয়েটা তার বোনের মতো আর তার পরিবারও তার অনেক আপন। তখন এইসব শুনে পার্টির মেম্বার তাকে বলতে থাকে যে সে বিয়েতে যাচ্ছে ঠিক আছে, কিন্তু সেখানে যেন সব ভোট তার কাছেই আসে, এই ব্যবস্থাটা যেন সে করে আসে। বিক্রম তখন জানায় তাদের ভোট নিয়ে কোনো চিন্তা নেই, সে খুব ভালো করেই জানে তারা সবাই তাকে ভোট করবে, কারণ সবাই তাকে পছন্দ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে একটা বাস দেখানো হয়। সেখানে যে মেয়েটার আজকে বিয়ে সেই মেয়ের হবু শ্বশুর বাড়ির লোকেরা তাদের গ্রামে আসার জন্য রওনা হয়েছে। আসার পথে তারা অনেক বেশি মজা করতে থাকে, বরযাত্রীর গাড়িতে যেমন হয় আর কি, আনন্দের কোনো সীমানাই থাকে না।
আমরা তখন বরকে দেখতে পাই। সে তো বিয়ের জন্য অনেক এক্সাইটেড ছিল। তো এরপর আবারও আমাদেরকে বিক্রমকে দেখানো হয় সেই বিয়ে বাড়ির দিকেই যাচ্ছিল। তখনই পথে যেই মেয়েটির আজ বিয়ে, সেই মেয়ের ভাইয়ের সাথে বিক্রমের দেখা হয়ে যায়। তার ভাইয়ের নাম হলো কুমার। কুমারের সাথে আরেকজন ছেলে ছিল, যে ছিল তার বন্ধু, তার নাম শঙ্কর। কিন্তু আমরা জানতে পারি যে কুমারের বাড়ির বিয়েতে শঙ্কর যেতে পারবে না, কারণ তাদের দুজনের বাবাদের মধ্যে কোনো একটা ঝামেলা রয়েছে। তাই কুমার যদি কোনোভাবে শঙ্করের বাড়িতে যায় আর এদিকে শঙ্কর যদি কুমারের বাড়িতে যায়, তাহলে তাদের দুজনের বাবা তাদেরকে মেরেই ফেলবে। মানে তাদের মধ্যে খুবই ভয়ঙ্কর লেভেলের শত্রুতা রয়েছে। কিন্তু কুমার আর শঙ্কর তো ভালো বন্ধু। এরপরে দেখা যায় এ কারণেই শঙ্কর গাড়ি থেকে নেমে যায়, আর বিক্রম শুধু কুমারকে নিয়েই বিয়ে বাড়ির দিকে যেতে থাকে। সেখানে পৌঁছানোর পরই বিক্রম সব ধরনের কাজ শুরু করে দেয়। লাইটিং, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম সবকিছু সে দেখতে থাকে, সব কাজে সাহায্য করতে থাকে। এরপরে আমরা সেখানে মেয়ের বাবাকে দেখতে পাই। তার নাম হলো দিবাকর। দিবাকর বিক্রমকে দেখে ভীষণ খুশি হয় আর তাকে বলতে থাকে আজ অনেক পানির প্রয়োজন পড়বে, তাই সে যেন ওয়াটার ট্যাঙ্কের ওখানে গিয়ে সেখানে থাকা লোকটাকে একটু বলে দেয় যে সে যেন আজ এখানে একটু বেশি পানি প্রোভাইড করে। বিক্রম এই শুনে বলে ঠিক আছে, তাকে এসব নিয়ে একদমই চিন্তা করতে হবে না, সে সবটা দেখে নিবে। এই বলে সে প্রথমে খাবারের দিকটা দেখে, সেখানে সবাইকে ঠিকঠাক ভাবে কাজ বুঝিয়ে দেয়। তারপর সে ওয়াটার ট্যাঙ্কের লোকটিকে কিছু মদের লোভ দেখায় আর এই বাড়িতে আজ বেশি পানি দেওয়ার জন্য অনুরোধ করে। লোকটাও তো মদের লোভে পড়ে রাজি হয়ে যায়। সবকিছু ঠিকঠাক ভাবেই হচ্ছিল। এদিকে আমাদেরকে সেই শঙ্করের বাড়ি দেখানো হয়। শঙ্কর এবং কুমারের বাড়ি একদম পাশাপাশি। শঙ্করের বাবার সাথে কুমারের বাবার শত্রুতা আছে, এটা তো আমরা আগেই জেনেছি। কিন্তু কি কারণে তাদের এই শত্রুতা তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, শঙ্করের বাবা সুকুমার জানালা দিয়ে পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখতে থাকে। সে তো একদমই খুশি ছিল না। পাশেই তার অসুস্থ বাবা বেডে শুয়েছিল। সে তখন তাকে বলতে থাকে যে তার মেয়ে যদি এখন বেঁচে থাকতো তাহলে সে তার এভাবে সুন্দর করে বিয়ে দিতে পারত। এই বলেই সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই তার অসুস্থ বাবা কোনোভাবে উঠে আর সেখানে থাকা একটু মদ খেয়ে নিয়ে আবারও শুয়ে পড়ে। মানে সে অসুস্থ হতে পারে, কিন্তু শখ আহ্লাদ এখনো কাটেনি। এরপরই আমাদেরকে কনেকে দেখানো হয়। তার নাম তানিয়া। তানিয়া তার রুমেই রেডি হচ্ছিল। তখনই আমরা দেখতে পাই তার হবু বর অরণ্য বাস থামিয়ে নিচে নামে শুধুমাত্র তার সাথে কথা বলার জন্য। সে তানিয়াকে কল করে আর জিজ্ঞেস করতে থাকে সে কি করছে, সে কি সেজেছে, সেজে থাকলে তাকে যেন একটা ছবি পাঠায়। মূলত তারা তাদের সময় নিয়ে প্রেমের আলাপ করছিল। কিন্তু তখন আমরা দেখতে পাই বাস থেকে অরণ্যর মা এবং ভাই বলা বলি করতে থাকে যে অরণ্য যদি এভাবেই বাস থামিয়ে তার হবু বউয়ের সাথে কথা বলতে থাকে তাহলে তো তারা বিয়ে অবধি গ্রামেই পৌঁছাতে পারবে না। এদিকে তানিয়াকেও তার মা এসে বকাবকি করে এভাবে সারাক্ষণ ফোনে থাকার কারণে। এ কারণে এই দুজনে তখন বাধ্য হয়ে কল কেটে দেয়, তাদের প্রেমালাপ বন্ধ করে। এরপর আমাদের দেখানো হয় তানিয়া তার ছোট বোনকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখনই একটা ছেলে দৌড়ে দৌড়ে তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে দূর থেকে দেখেই সে তাকে চিনে ফেলেছে, তাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তার কালকে বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু সে যেন এখনো তার কথা একবার ভেবে দেখে, সে তার বর হিসেবে অতটাও খারাপ হবে না। অর্থাৎ এই ছেলেটা অনেক আগে থেকেই তানিয়াকে পছন্দ করত, কিন্তু তানিয়া তাকে একদমই পাত্তা দিত না। আজকেও সে ছেলেটাকে একদম পরিষ্কার ভাবে বলে যে সে যেন তার আশেপাশে না আসে। ছেলেটা তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিকেলে দেখানো হয় কিছুক্ষণের মধ্যেই তানিয়ার হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই সে খুব সুন্দর শাড়ি পরে রেডি হয়ে নেয়। তখনই জানালার কাছে তার সাথে বিক্রম দেখা করতে আসে। সে তার হাতে একটা সোনার কানের দুল তুলে দেয়, এটা তার ভাইয়ের পক্ষ থেকে তার জন্য বিয়ের উপহার। এটা পরলে তাকে অনেক মিষ্টি লাগবে, এসবই সে বলছিল। এর থেকেই বোঝা যায় যে তানিয়ার সাথে বিক্রমের বন্ডিংটা কত ভালো। তারা একদম রিয়েল ভাই বোনের মতো ছিল। বিক্রম সবসময় তাকে বড় ভাইয়ের মতো প্রোটেক্ট করত। সেই সময় দেখা যায় তানিয়া একটু ইমোশনাল হয়ে যায়। বিক্রম তখন তাকে বলে আজকে একদমই ইমোশনাল হওয়া যাবে না, তারা আজ অনেক মজা করবে। তাই সে যেন তাড়াতাড়ি করে পুরো রেডি হয়ে নেয়। এরপরই দেখা যায় পুরো অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যায়। সন্ধ্যা থেকেই তারা ধুমধাম করে হলুদের আয়োজন শুরু করে দেয়। গান বাজিয়ে সবাই ডান্স করতে থাকে। সবাই তো অনেক বেশি খুশি ছিল। এদিকে আমরা দেখতে পাই
কুমার এবং শঙ্কর তাদের বাড়ি থেকে পালিয়ে একটু দূরে গিয়ে নাচতে থাকে আর খুব ড্রিঙ্ক করতে থাকে, কারণ এরকম সুযোগ তারা সচরাচর পায় না। আজ যখন পেয়েছে তাই তারা আর ছাড়তে চায়নি। কিন্তু তখনই হঠাৎ করে বিপত্তি ঘটে যায়। বিক্রমের কাছে একজন দৌড়ে এসে কোন একটা কথা জানায়। বিক্রম তখন তাড়াতাড়ি করে শঙ্করের বাবা সুকুমারের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে দেখে তার বাবা মারা গেছে। আর সুকুমার খুবই ইমোশনাল হয়ে তার পাশে বসে আছে। বিক্রম তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে বিয়ের আয়োজন হচ্ছে আর তার পাশের বাড়িতেই এভাবে একজন মারা গেল। সে তখন তাড়াতাড়ি করে বিয়ে বাড়িতে আসে আর গান বন্ধ করে দেয়। এরপর সেই সাহস করে দিবাকরের কাছে যায় আর তাকে জানায় যে পাশের বাসার সুকুমারের বাবা মারা গেছে। সে যখন এটা জানায় তখনই একটা বাচ্চা ছেলে আবারও গান ছেড়ে দেয়। বিক্রম তখন তাড়াতাড়ি করে গানটা বন্ধ করে। সে আবারও দিবাকরের কাছে আসে। দিবাকর তো অনেক রেগে গিয়েছিল। সে বলতে থাকে যে ওই বুড়ো আজকের দিনটাই পেল মারা যাওয়ার জন্য। সে ইচ্ছে করে এই দিনে মরেছে যাতে করে তার মেয়ের বিয়েটা মাটি করতে পারে। বিক্রম তখন তাকে বলে যে কে কখন মারা যাবে এটা তো কেউ জানে না, তাই না? তাই সে যেন শুধু শুধু রাগ না করে। সে তো চায় তার মেয়ের বিয়েটা যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়। তাই সে যেন এখন এসব নিয়ে কোনো কথা না বলে। বিক্রম বলে সে নিজে গিয়ে সুকুমারের সাথে কথা বলবে আর দেখবে কি করা যায়। এদিকে সবাই যখন এই মৃত্যুর কথা জানতে পারে তখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। একদিকে বিয়ের আনন্দ, অন্যদিকে কারো মৃত্যুর শোক। তারা কোনটা পালন করবে? এদিকে তানিয়ার মন একদমই খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে। এবার দেখানো হয় বিক্রম শঙ্করকে কল করতে থাকে তার দাদার মৃত্যুর ব্যাপারে জানানোর জন্য। কিন্তু সে কল না রিসিভ করলে বিক্রম কুমারকে কল করে। কুমার কল রিসিভ করলে সে তাকে জানায় যে শঙ্করের দাদা মারা গেছে, তাই সে যেন তাকে নিয়ে এক্ষুনি বাসায় চলে আসে। কিন্তু শঙ্কর তো মদ খেয়ে একেবারেই মাতাল হয়ে গিয়েছিল। কুমার তখন বুঝতে পারে না যে সে তাকে এ ব্যাপারে কিভাবে বলবে। এবার বিক্রম আবারও সুকুমারের কাছে যায় আর তাকে বলতে থাকে যে তাদের এখন উচিত লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়া। সেখানে ডাক্তার তার মৃত্যু কনফার্ম করলে তারপরে তারা ফিউনারেলের কথা ভাববে। কিন্তু তখন সুকুমার বলতে থাকে যে তার বাবার যে মৃত্যু হয়েছে এটা তো সে চোখের সামনে দেখতেই পেয়েছে, আর কনফার্মেশনের কি দরকার? তাছাড়া সে তার বাবার শ্রাদ্ধ কাল সকাল 10:30টায় করবে, সেটাও অনেক ধুমধাম করে। তার বাবা শুধু মারা যায়নি, তার সে আত্মসমাধি করেছে। সে তাকে অনেক ধুমধাম করে বিদায় দিবে। কিন্তু তখন এটা শুনে বিক্রম তাকে বলতে থাকে যে কাল 10:30টায় তো তানিয়ার বিয়ে। একই সময়ে এই দুটো করা একদমই ঠিক হবে না। সে যেন টাইমটা পিছিয়ে দেয়। কিন্তু সুকুমার বলতে থাকে যে সে কিসব কথা বলছে, বিয়ের সাথে মৃত্যুর কোনো তুলনা হয় নাকি? তার বাবা মারা গেছে, তাদের বংশের সবাইকে 10:30টার সময় সমাধি দেওয়া হয়েছে, তারাও ওই সময়ই দিবে। সে যেন তাদেরকে বিয়ে পেছাতে বলে। তাছাড়া বিক্রম তার ছেলের মতো, তাই সে যেন তাকে এই বিষয়ে সাপোর্ট করে। বিক্রম তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে সেখান থেকে বাইরে বের হয়। কিন্তু তখন আমরা দেখতে পাই সেখানে বিক্রমের অপোনেন্ট যেই লোক নির্বাচনে দাঁড়িয়েছিল সে চলে আসে। তার নাম কার্তিক। এই মৃত্যুর কথা শুনেই সে একটা অটোর সামনে থেকে মালা নিয়ে এখানে চলে এসেছিল, কারণ সে জানতো বিক্রম এই বিয়ে বাড়ির সব রকম দায়িত্ব নিয়েছে। তাই সে এখন এই শ্রাদ্ধের বাড়িতে সব ধরনের কাজ করবে যাতে করে এখানকার সব মানুষের ভোট সে পেয়ে যায়। অর্থাৎ সে এখানে পলিটিক্স করার জন্য এসেছিল। বিক্রম তো এটা খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু সে তখন কিছুই বলে না। এরপর দেখানো হয় কার্তিক সেই ফুল এনে লোক দেখানো মৃত লোকটার জন্য দোয়া করে আর তাকে ফুল পরিয়ে দেয়। এরপর ধূপকাঠি মালা এই সবকিছুর ব্যবস্থা করার জন্য তার লোকেদেরকে বলে দেয়। তাছাড়া সেখানে থাকা মহিলাদেরকে সে কান্নার জন্য বলতে থাকে। এরপর দেখা যায় তারা বাড়ির সামনের রুমে মৃত লাশটিকে আনে আর সেটা সাজিয়ে গুজিয়ে রেখে দেয়। এরপর চারপাশে কিছু মহিলা বসে বেশ কান্নাকাটি করতে থাকে, যারা কিনা তার কেউই হয় না। আমরা তখন সুকুমারের ওয়াইফকে দেখতে পাই, তবে সে এরকম ছিল না। তার শ্বশুর মারা যাওয়াতে তার কষ্ট লাগে, তাই সে পাশে চুপচাপ বসে থাকে। লোক দেখানো কান্না সে করে না। এদিকে দেখানো হয় বিয়ে বাড়ির লোকেরা তখন এক এক করে চুল থেকে ফুল টুল খুলে ফেলে আর মৃত বাড়িতে যেতে থাকে তাদেরকে সান্ত্বনা জানানোর জন্য। এদিকে তখন আমাদেরকে ছেলে বাড়ির পরিবারকে দেখানো হয়। তারা বাসে করে অলমোস্ট গ্রামের কাছে চলে এসেছিল। তখনই পথে অরণ্যর ভাই খাবার হোটেল দেখে গাড়ি থামানোর জন্য বলে আর বলতে থাকে যে তাদের সবার অনেক খিদা পেয়ে গেছে। কিন্তু তখন অরণ্য তাদেরকে বলে যে এখানে শুধু শুধু খেয়ে কি লাভ? তারা যে হোটেলে থাকছে সেই হোটেলে মেয়ে বাড়ির পক্ষ থেকে চাইনিজ খাবার পাঠিয়ে দেওয়া হবে, তারা মজার মজার খাবার খেতে পারবে। তাই তারা আবারও হোটেলের দিকে যেতে থাকে। এরপর দেখা যায় কুমার কোনোভাবে শঙ্করের মাথায় পানি ঢেলে ঢেলে তাকে একটু স্বাভাবিক করে আর তাকে জানায় যে তার দাদা মারা গেছে, তাই তাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। এদিকে আবারও দিবাকরকে দেখানো হয়। সে বিক্রমকে বলতে থাকে যে যাই হয়ে যাক না কেন তার মেয়ের বিয়ে তো কাল 10:30টাতেই হবে। এই বুড়োর মারা যাওয়ার জন্য
সে তার মেয়ের বিয়ে আটকে রাখতে পারবে না। তাছাড়া তারা এখন সব লোক দেখানো শোক পালন করছে যাতে করে তারা তানিয়ার বিয়েটা আটকাতে পারে। তারা তো কখনোই তাদের ভালো চায় না। তখনই আমরা দেখতে পাই সেখানে দিবাকরের গুন্ডা ভাইরা উপস্থিত ছিল। তারা তখন বলতে থাকে যে দিবাকর একদম সত্যি কথা বলছে, তাদের এখন উচিত লাশটাকে গুম করে কোথাও একটা পুঁতে দেওয়া, তাহলে তো কাল সকাল পর্যন্ত তারা লাশই খুঁজে পাবে না, আর ততক্ষণে তানিয়ার বিয়েটাও হয়ে যাবে। তাদের কথা শুনে বিক্রম দিবাকরকে বলে যে সে যেন এদের কথা একদমই না শোনে। মৃত্যু কার কখন হবে এটা কেউ জানে না, এখন যখন হয়েই গেছে তখন তাদেরকে কোনোভাবে ব্যাপারটা মানিয়ে নিতে হবে। সে আরো একবার চেষ্টা করে দেখবে টাইম পাল্টানোর, কিন্তু ততক্ষণ যেন দিবাকর কিচ্ছু না করে। এটা বলেই বিক্রম সুকুমারদের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে দেখানো হয় শঙ্কর বাড়িতে চলে এসেছে। তার অবস্থা এখনো খারাপ, সে ঠিক করে কোনো কিছুই বুঝতে পারছে না। এখনো সে মাতাল অবস্থায় ছিল। কুমার তাকে তার বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দেয়, কিন্তু এরপর শঙ্করের বাবা তাকে দেখার আগে সে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে যায়। শঙ্কর তখন একাই তার বাড়িতে প্রবেশ করে, আর তার মাতাল অবস্থা দেখে কেউ তো বুঝতেই পারে না। সবাই মনে করে যে দাদার মৃত্যুতে সে এমন পাগলের মতো হয়ে গেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে আবারও অরণ্যদেরকে দেখানো হয়। তারা হোটেলে পৌঁছে যায়। সেখানে পুরো পরিবার মিলে অনেকগুলো রুম নিয়ে আজ রাতে থাকার প্রস্তুতি নেয়, কিন্তু সবার তো ক্ষুধা পেয়ে গিয়েছিল। তাই তখন অরণ্য হোটেলের রিসেপশনিস্টের কাছে জিজ্ঞেস করে যে তাদের এখানে কোনো বাড়ির পক্ষ থেকে কোনো খাবার পাঠানো হয়েছে কিনা, কিন্তু তখন ছেলেটা তাদেরকে জানায় যে এমন কোনো কিছু তো পাঠানো হয়নি। এই কথা শুনে অরণ্যর ছোট ভাই বলতে থাকে যে তাদের অনেক খিদা পেয়েছে, আর তারা এখন বলছে যে খাবার আসেনি। এখানে খাবার আদৌ কি পাঠানো হবে নাকি না? তখন অরণ্য তাদেরকে শান্ত করে বলতে থাকে যে তারা প্রথমে ফ্রেশ হয়ে নিক, তারপর সে ব্যাপারটা দেখছে। এরপর আমাদেরকে কার্তিককে দেখানো হয়। বাড়ির গেটের সামনে তানিয়ার বিয়ে উপলক্ষে অনেক বড় একটা ব্যানার টাঙানো ছিল, কিন্তু তখন কার্তিক তার লোকেদেরকে বলে যে তারা যেন সুকুমারের বাবার অনেক বড় একটা ছবি বানিয়ে নিয়ে আসে, সেটা যেন এই ব্যানারের থেকেও বড় হয়, যাতে করে সবাই বিয়ে বাড়ি না গিয়ে আগে মৃত বাড়ি প্রবেশ করে। সে তো তার পুরো পলিটিক্স কাজে লাগাচ্ছিল। এদিকে বিক্রম সুকুমারের কাছে আসে। সুকুমার তখন অনেক কানাকাটি করছিল, তার বাবা কত ভালো মানুষ এটাই বলছিল। সেই সময়ে সুযোগ বুঝে বিক্রম তাকে বলতে থাকে যে তার বাবা আসলেই অনেক ভালো মানুষ ছিল, তার বিদায় অনেক সুন্দর করে করা উচিত। গ্রামের যেন বিশিষ্ট বিশিষ্ট লোকেরা তার বাবার মৃত্যুতে আসতে পারে, এটার ব্যবস্থা তাদেরকেই করতে হবে। সুকুমারও তখন এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু তখন বিক্রম বলতে থাকে যে এই সকল ব্যবস্থা করতে তো একটু সময় লাগবে, তাই তারা যদি 10টা সাড়ে 10টায় না করে অনুষ্ঠানটা 12:30টার দিকে করে তাহলে কেমন হয়? তখনই সুকুমার বলে যে না, এটা কখনোই সম্ভব না, তার বাবা 10:30টাতেই বিদায় হবে, এটাই ফাইনাল। এদিকে আবারও অরণ্যকে দেখানো হয়। তার পুরো পরিবার তো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তখন অরণ্য বাধ্য হয়ে তানিয়াকে কল করে আর বলতে থাকে যে তারা এখনো খাবার খেতে পারেনি, তাদের বাসা থেকে তো খাবার পাঠানোর কথা ছিল। তানিয়া তখন বলে ও, এই কথা তো তারা একদমই ভুলে গেছে। সে এখনই তার বাবাকে বলে খাবার পাঠিয়ে দিবে। তখনই তার বাবা একদম চিন্তিত হয়ে তার কাছে আসে। তার মা এবং বাবার মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। তার মা বাবাকে বলতে থাকে যে তার শত্রুতার জন্যই আজ এমনটা হচ্ছে, সে শুধু শুধু সবার সাথে ঝগড়া করে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে। তখন তানিয়া তাদেরকে থামার জন্য বলে, কারণ তার আর এসব ভালো লাগছে না। এরপর সে তার বাবাকে বলে যে তার নিজের ইমেজ নিয়ে তার অনেক সাবধানতা, তাই না? আর এদিকে সে ছেলে বাড়ির জন্য খাবার পাঠায়নি, তারা না খেয়ে রয়েছে। এটা শুনে তখনই তার বাবা খাবার পাঠানোর জন্য বলতে চলে যায়। এদিকে বিক্রম তখন তার কাছে আসে আর বলতে থাকে যে সুকুমার কিছুতেই রাজি হবে না, তারা চাইলে মন্দিরে 10:30টার সময় বিয়ে করে নিতে পারে। কিন্তু তখন দিবাকর বলতে থাকে যে বিক্রম তো শুধু ওদের পক্ষ নিয়েই কথা বলছে, তারা কেন তাদের লোকেশন চেঞ্জ করবে? সুকুমার কেন চেঞ্জ করবে না? সে আরো বলতে থাকে যে সে অনেক ভেবেচিন্তে তার মেয়ের জন্য জামাই সিলেক্ট করেছে এবং তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার অনেক স্বপ্ন ছিল। সে ধুমধাম করে তার বাড়ি থেকে মেয়েকে বিদায় করতে চায়, আর যদি এমনটা সে না করতে পারে তাহলে সে নিজেকেই শেষ করে দিবে। এসব শুনে বিক্রম বলে যে সে কেন শুধু শুধু এসব কথা বলছে। দিবাকর বলে ওখানে একটা লোকের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু এখানে তার মেয়ের জীবন শুরু হতে যাচ্ছে, তাই বিক্রম যেন দয়া করে তার পক্ষে থাকে। বিক্রম তখন তাকে এভাবে রিকোয়েস্ট করতে মানা করে, আর সে জানায় কি করা যায় সে দেখছে, সে যেন চিন্তা না করে। এই বলে সে আবারও সুকুমারের বাড়িতে যায়। সেখানে গিয়ে সুকুমারের ওয়াইফ মালতীর সাথে কথা বলার জন্য ডাকে। সেখানে মালতীর সাথে সে দিবাকরের ওয়াইফকেও দেখা করিয়ে দেয়। দিবাকরের ওয়াইফ তাকে বলতে থাকে যে তাদের হাজবেন্ডের মধ্যে ঝামেলা আছে, কিন্তু তাদের মধ্যে তো কোনো ঝামেলা নেই। তাছাড়া তার মেয়ে তো মালতীর মেয়ের মতোই, তাই সে যেন তার হাজবেন্ডকে বোঝায় আর এই বিয়েটা যেন ঠিক মতো হতে দেয়। এই বলে সে অনেক কানাকাটি করতে থাকে। মালতী তখন বলে সে তানিয়ার বিয়ে একদমই ভাঙতে চায় না, সে সুকুমারের সাথে এই বিষয়ে কথা বলবে। এরপর তারা সবাই মিলে সুকুমারের কাছে যায় আর তাকে বুঝিয়ে বলতে থাকে যে এটা একটা মেয়ের জীবনের বিষয়, সে যদি কয়েকটা ঘন্টা দেরি করে তাহলে মেয়েটার বিয়ে হয়ে যাবে। তার তো নিজেরও মেয়ে ছিল, তাই না?
সে তো ভালো করেই জানে মেয়েদের বিয়ে নিয়ে বাবা মায়ের কত স্বপ্ন থাকে, তাই সে যেন তাদের পার্সোনাল শত্রুতার জন্য মেয়েটার জীবন ধ্বংস না করে। এটা নিয়ে সুকুমারের স্ত্রীও তাকে বোঝাতে থাকে। সুকুমার তো তখন চাপে পড়ে যায় আর বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, সে মেনে নিচ্ছে। বিক্রম তো তখন হাফ ছেড়ে বাঁচে। সে তখন বাইরে গিয়ে কার্তিকের সামনে স্মাইল করতে থাকে, তাকে বোঝাতে থাকে যে সে যতই ঝামেলা করার চেষ্টা করুক না কেন তাতে সে সক্ষম হবে না। এরপর সে দিবাকরকে জানায় যে সবকিছু সমাধান হয়ে গেছে। কিন্তু এদিকে তখন আমাদেরকে সুকুমারকে দেখানো হয় সে তার বাবার পায়ের কাছে যায় আর পা ধরে ক্ষমা চাইতে থাকে, অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে যে সে তাকে 10:30টার সময় বিদায় দিতে পারলো না। এই বলে কাঁদতে কাঁদতে হঠাৎ করেই সে কাঁপতে শুরু করে। এক পর্যায়ে সে চিৎকার করে ওঠে। তাকে দেখে মনে হয় যে তার মধ্যে তার বাবার আত্মা প্রবেশ করেছে। আসলে এটা ছিল পুরোটাই তার অ্যাক্টিং। সে তো বেশ ভালোভাবে অ্যাক্টিং করতে থাকে। তার হাতে সে ধারালো বটি তুলে নেয়, এরপর মালা পরে এদিক ওদিক চিৎকার করে দৌড়াদৌড়ি করতে শুরু করে। সবাই তো তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সুকুমার তখন বাইরে বের হয়ে বলতে থাকে যে তার সমাধি 10:30টাতেই হবে, তা না হলে সে কখনো এখান থেকে বিদায় নিবে না, এটাই ফাইনাল। আর এরপর সে আবারও স্বাভাবিক হয়ে যায়। এদিকে বিক্রম এই কাণ্ড দেখে তো আবারও চিন্তায় পড়ে যায়, কারণ সে তো কোনোভাবে ঝামেলা দূর করেছিল, এখন আবারও সবকিছু আগের মতো হয়ে গেল। সুকুমারের এই অ্যাক্টিং এর জন্য এখন না তারা সইতে পারছে না কিছু বলতে পারছে। সুকুমার নর্মাল হওয়ার পরে বলতে থাকে যে তার বাবা যেহেতু বলেছে 10:30টায় তাকে বিদায় দেওয়া হবে, তাহলে তখনই বিদায় দেওয়া হবে। আর কোনো কথা সে শুনতে চায় না। দিবাকরের সব আশা আবারও তখন ধূলিসাৎ হয়ে যায়। এদিকে আমাদেরকে বরকে দেখানো হয়। অরণ্য তো তার বিয়ের জন্য এতটা বেশি এক্সাইটেড ছিল যে সে মধ্যরাতে তার বিয়ের জামা ট্রাই করে দেখতে থাকে আর তার ছোট ভাইকে তার ছবিও তুলে দিতে বলে যে তাকে এসব পরে কেমন লাগছে। তাছাড়া তার তানিয়াকে নিয়েও বেশ চিন্তা হচ্ছিল, কারণ অনেকক্ষণ হয়ে গেছে সে না তাকে কোনো মেসেজ করছে না কোনো কল। সে আবার ভাবতে থাকে তানিয়া হয়তো অনেক মজা করছে, তাই হয়তো তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না। এইদিকে আমাদেরকে তখন দেখানো হয় বাইকে করে 3জন মহারথী সেখানে প্রবেশ করে। তাদের ভাইবই ছিল অন্যরকম, একদম গুন্ডাদের মতো। তো তারা সেই মরা বাড়িতে চলে আসে। আমরা তখন জানতে পারি যে লোকগুলো হলো যে মারা গেছে, অর্থাৎ সুকুমারের বাবার ভাই। তারা ছিল একদম গ্যাংস্টার টাইপের। তো তার ভাইয়ের লাশের কাছে এসে তারা অনেক কান্নাকাটি করতে থাকে আর একটা মদের বোতল সাইডে রেখে বলতে থাকে যে এটা তারা তার জন্য এনেছিল, কিন্তু এটা খাওয়ার জন্য তার ভাই আর বেঁচে নেই। এদিকে কার্তিককে দেখানো হয় সে তো সুকুমারের চাচাগুলোকে এখানে আসতে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল আর তার অ্যাসিস্ট্যান্টকে তাই সে বলতে থাকে যে তারা তো অনেক বড় গুন্ডা আর তারা যেহেতু এখানে এসেছে তাহলে মজা তো এবার আরো দ্বিগুণ হয়ে যাবে। এরপরই দেখানো হয় সুকুমারের চাচাগুলো অলরেডি বলা বলি করতে শুরু করেছে যে একটা মরা বাড়ির পাশে কিভাবে কেউ একজন বিয়ের মণ্ডপ সাজিয়ে রাখতে পারে। তার ভাইয়ের শ্রাদ্ধ শেষ হবে, তারপরেই বিয়ে হবে, তার আগে কেউ কিছু করলে শেষ দেখে ছাড়বে। এই কথা আবার দিবাকরের গুন্ডা ভাইগুলো শুনে ফেলে। এরপরই বিক্রমকে দেখানো হয় সে তো কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। দুই পরিবারের সাথেই তার ভালো সম্পর্ক আর দুই পরিবার থেকে তার উপর ইমোশনাল টর্চার করা হচ্ছে। সে কার কথা রাখবে কার কথা রাখবে না কিছুই বুঝতে পারছিল না, কোনো সিদ্ধান্তেই আসতে পারছিল না। আর এসব নিয়েই সে ভাবতে থাকে। তখনই কার্তিক তার কাছে আসে আর জিজ্ঞেস করে তাদের একটা খাটিয়ার ব্যবস্থা করতে হবে। সে কি কোনো খাটিয়ার লোকেদের নাম্বার জানে? জানলে যেন তাকে দেয়, তাহলে তার একটু সুবিধা হয়। কিন্তু বিক্রমের তো তাকে একদমই পছন্দ ছিল না, তাই সে ইচ্ছে করেই তাকে একটা নাম্বার কম দেয়। এরপর সে কার্তিককে বলতে থাকে যে সে এখানে এসে দুই পরিবারের ইমোশন নিয়ে খেলার চেষ্টা করছে, তার এটা করা একদমই ঠিক হচ্ছে না, এসব খুবই খারাপ। তার কাছে এখনো সময় আছে, সে যেন এগুলো বন্ধ করে আর এখান থেকে চলে যায়, না হলে কিন্তু খুব খারাপ হবে ব্যাপারগুলো। কিন্তু তখন কার্তিক আরেকটা নাটক করতে শুরু করে। সে তখন ইচ্ছে করেই সুকুমারের চাচাদেরকে ডেকে আনে আর বলতে থাকে যেদিকে বিক্রম তাকে বলছে যে সে নাকি তাদের ভাইয়ের শ্রাদ্ধ 10:30টায় হতে দিবে না। এটা শুনে তো সুকুমারের চাচারা বিক্রমকে বলতে থাকে যে সে সব কথা কেন বলছে। হ্যাঁ, সে হতে পারে গ্রামের প্রধান, কিন্তু তাদের কাছে সে কিছুই না। বিক্রম তখন তাদেরকে বলে যে সে এমন কিছুই বলেনি আর তারা যেন তার ধৈর্যের পরীক্ষা না নেয়, তাহলে খুব খারাপ হবে। তখনই সেখানে শঙ্করও চলে আসে। সে সুকুমারের চাচাদেরকে বলতে থাকে যে তারা এখন খুব ভাইয়ের জন্য কষ্ট দেখাতে এসেছে, তাই না? কিন্তু তাদেরকে তো সে চেনে না। তার ভাই এতদিন অনেক অসুস্থ ছিল, কই তখন তো তারা কেউ একবারের জন্য তাকে দেখতে আসেনি, আর এখন খুব দরদ উঠলে উঠছে, তাই না?
এসব বললে তখন সুকুমার সেখানে এসে শঙ্করকে এক চড় মেরে দেয় আর বলতে থাকে যে সে যেন বড়দের সাথে এভাবে কথা না বলে। তার বাবার মৃত্যুর পরে তার চাচারাই তার আপন, সে তাদেরকে এসব কথা কিভাবে বলে। তো একদিকে শঙ্করকে মার খেতে দেখে কুমার তাদের দুই বাড়ির সেপারেশন পার করে সুকুমারদের বাড়ির উঠানে চলে যায়। এটা দেখে সুকুমার তখনই তাকে ধরে আর বলতে থাকে যে সে এখানে কেন এসেছে, তাদের বাড়ির মাটিতে সে কেন পা দিয়েছে। তখনই দেখা যায় দিবাকরও চলে আসে আর তার ছেলেকে বলতে থাকে যে সে ওই নষ্ট মাটিতে কেন পা দিতে গেল, সে যেন তাড়াতাড়ি এই সাইডে চলে আসে আর ভালো করে গঙ্গার জল দিয়ে পা ধুয়ে নেয়, তাহলেই তার অপবিত্রতা কাটবে। এই নিয়ে তখন তাদের দুজনের মধ্যে বেশ ঝগড়া শুরু হয়, কিন্তু তখন আমরা জানতে পারি যে তাদের দুজনের মধ্যে এত বিশাল ঝগড়া আসলে কি নিয়ে। কয়েক বছর আগে দিবাকর ওয়াটার ট্যাঙ্কির কাছে সুকুমারের মেয়ে সুস্মিতাকে কোনো একটা ছেলের সাথে দেখেছিল, আর এরপরই সেই ব্যাপারটা পুরো গ্রামে বলে বেড়ায়। আর গ্রামে একটা জিনিস ছড়ালে তো সাপ থেকে অ্যানাকন্ডা হয়ে যায়, আর এখানেও তাই হয়। মুহূর্তের মধ্যে সুস্মিতাকে নিয়ে গ্রামের সবাই মিলে খুব বাজে বাজে মন্তব্য করতে শুরু করে, আর এত এত অপমান সুস্মিতা কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সে না পেরে ওই ওয়াটার ট্যাঙ্কের উপর গিয়ে সেখান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। আর এই কথা আবারও দিবাকর তোলে। সে সুকুমারকে বলতে থাকে যে তার মেয়ের মরার জন্য তাদের পুরো গ্রামকে সাফার করতে হয়েছে, তারা কতদিন ঠিক মতো পানি পায়নি, আর এখন তার বুড়ো বাবা মারা যাওয়ার কারণে তাদেরকে আবারও সাফার করতে হচ্ছে। এ কথা শুনে তখন সুকুমার তো অনেক বেশি ক্ষেপে যায়। সে দিবাকরকে বলতে থাকে যে তার এই নষ্ট মুখে সে যেন তার মেয়ের নাম না নেয়, তার মেয়েকে নিয়ে সে যেন আর একটা কথা না বলে। তার মেয়ে তার জন্য মারা গেছে, সেই এর জন্য দায়ী। তো এসব নিয়েই মূলত তাদের মধ্যে এত ঝগড়া। তারা একে অপরকে এতটাই ঘৃণা করে যে তাদের উঠোনের মাটি পর্যন্ত স্পর্শ করে না। তখনই সুস্মিতাকে নিয়ে কথা উঠলে এটা তানিয়াও শুনতে পেয়ে যায়, আর সে দ্রুত বাইরে বেরিয়ে আসে। এরপর বলতে থাকে যে তারা যেন এখনই থেমে যায়। তারা তো এখানে তার বিয়েটা নিয়ে ঝগড়া করছে না, নিজেদের ঝামেলা নিয়ে ঝগড়া করছে, তাই তাদের এই ঝগড়ার মধ্যে যেন সুস্মিতার বা তানিয়ার কারোরই নাম না নেওয়া হয়। এই বলেই সে ভেতরে চলে যায়। আসলে সবকিছু নিয়ে সে খুবই বিরক্ত ছিল। তখন দিবাকরও আর কোনো কথা বাড়ায় না, সেও চুপচাপ ভেতরে চলে আসে। এরপর বিক্রম বলতে থাকে যে তারা নিজেদের জেদ কখনোই ছাড়বে না, কেউ একটু স্যাক্রিফাইসও করতে যাবে না, যেখানে আর 1-1.5 ঘন্টা দেরি করলে দুই পক্ষের কাজ খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে যেত। কিন্তু না, তাদের তো একে অপরকে হারাতে হবে। তাহলে ঠিক আছে, বেশ ভালো কথা। সুকুমারদের বাড়িতে তার বাবার বিদায় 10:30টায় দেওয়া হবে, আর এইদিকে তানিয়ার বিয়েও যথাসময়ে অর্থাৎ 10:30টাতেই হবে। এতে দুই পক্ষের কারো কোনো অবজেকশন থাকা উচিত না। এসব শুনে তারাও আর কিছুই বলতে পারে না। আমাদেরকে তখন তানিয়াকে দেখানো হয়, সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কারণ তার বিয়েটা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, আর এখন সবকিছু কি হয়ে যাচ্ছে। এসব দেখে বিক্রম তখন তার কাছে যায় আর জিজ্ঞেস করে সে এখন কান্নাকাটি কেন করছে। তানিয়া বলতে থাকে তার বাবা আবারও কেন সুস্মিতার কথা উঠালো। সে তার বাবাকে বলেছিল, বারবার বলেছিল যে সুস্মিতার ব্যাপারে যেন আর কোনো কথা না বলে, কারণ একবার তার একটা কথার জন্যই মেয়েটা মারা গেল, আর এখন সে আবারও মেয়েটার নামে এত খারাপ খারাপ কথা বলছে। তার এগুলো একদমই ভালো লাগছে না, এভাবে তার বিয়ে হোক সেটা সে একদমই চায় না। এসব শুনে বিক্রম তখন তাকে বলে যে তারও তো এসব কিছু নিয়ে অনেক রাগ হচ্ছে, কিন্তু সে এত কিছু সহ্য করছে এর জন্যই যাতে করে তানিয়া এই গ্রাম থেকে বেরিয়ে যেতে পারে। এই খারাপ গ্রামে কোনো মেয়েদের থাকা উচিত না, তাই সে যেন এখন নিজেকে শক্ত করে। এটা বলেই সে বাইরে বেরিয়ে আসে। এরপরে দুই বাড়ির মাঝখানে সে কাপড় টাঙিয়ে দেয়। এদিকে দেখানো হয় তানিয়ার কাছে তখন অরণ্য কল করতে থাকে। তানিয়া তো এমনিতেই সব কিছু নিয়ে অনেক বেশি এক্সস্টেড ছিল, তার উপর অরণ্য তাকে কল করে জিজ্ঞেস করে যে সে তাকে কেন কোনো ছবি পাঠালো না বা কোনো কলই বা কেন করলো না, সে তার জন্য কখন থেকে অপেক্ষা করছে, তার তো আর তর সইছে না। তখন তো তানিয়া তার উপর অনেক বেশি চিৎকার করে ওঠে। সে তাকে বলতে থাকে যে এখানে অনেক বড় ঝামেলা হয়েছে, সে তার সাথে পরে কথা বলবে। অরণ্য তো আর এসব ব্যাপারে কিছু জানতো না, তারপরেও তানিয়া তার সাথে চিৎকার চেঁচামেচি করে। এরপরেও অরণ্য শান্ত থাকে আর ভালো মন নিয়েই তার কাছে জিজ্ঞেস করে কি ঝামেলা হয়েছে। তানিয়া তখন তাকে আরো চিৎকার করে বলতে থাকে যে সে শুধু বারবার তাকে কল করে, কি হয়েছে, কখন কি করছে এসব জিজ্ঞেস করে, তার কি আর কোনো কাজ নেই নাকি। এই বলেই সে রেগে মেগে কল কেটে দেয়। কিন্তু তখন দেখা যায় তানিয়ার ধৈর্যের আরো পরীক্ষা নেওয়ার জন্য সেই ছেলেটা এসে উপস্থিত হয় যে তাকে পছন্দ করত। ছেলেটা এসেই তানিয়াকে বলতে থাকে যে তাদের বাসায় এত সমস্যা হয়ে গেছে, তার তো মনে হয় না যে তার বরের সাথে তার বিয়ে হবে,
তাই এখনো সে যেন তার কথা ভাবে। এটা শুনে তো তানিয়ার রক্ত টকবক করে ফুটতে থাকে। সে তখনই তার হাতে একটা দা নিয়ে ছেলেটার পেছন পেছন দৌড়াতে শুরু করে। আজ সে তাকে মেরেই ফেলবে। ছেলেটাও তখন ভয়তে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু এদিকে আমাদেরকে দেখানো হয় ওয়াটার ট্যাঙ্কের দায়িত্বে যে ছিল সে তো তার মনের শান্তি মতো মদ খেতে থাকে। তার সামনে দিয়ে তানিয়া যখন ছেলেটাকে দাবড়ে নিয়ে যাচ্ছিল তখন এটা দেখে লোকটা মনে করে যে তারা দুজন হয়তো একসাথে পালিয়ে যাচ্ছে। এটা দেখেই তো সে তখন আর কোনো কিছু না ভেবে তানিয়াদের বাড়িতে চলে যায় আর বলতে থাকে যে তানিয়া পালিয়ে গেছে। এদিকে দিবাকর তো তার কোনো কথাই বিশ্বাস করে না আর তার মেয়েকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তারা আসলেই তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এই নিয়ে তো সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে মুহূর্তের মধ্যে এই কথাটা ওই মরা বাড়িতেও ছড়িয়ে যায়। এদিকে সবাই তো এই কথা শুনে অনেক মজা নিতে থাকে। সুকুমার তো বলতে থাকে যে তারা তার মেয়ের জীবন কেড়ে নিয়েছে, এখন তাদের মেয়েরও ঠিকভাবে বিয়ে হবে না আর এটাই তারা ডিজার্ভ করে। এদিকে গ্রামবাসীর মধ্যে যখন জানাজানি হয়ে যায় যে তানিয়া পালিয়ে গেছে তখন তো সবাই টর্চ নিয়ে তানিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা সব জায়গায় তানিয়াকে খুঁজতে শুরু করে দেয়। আর এদিকে বিক্রম যখন এই ব্যাপারে জানতে পারে তখন তো সে কিছুই বুঝতে পারছিল না যে হুট করে তানিয়ার হলোটা কি, কারণ একটু আগেই তো তার তানিয়ার সাথে কথা হলো, এর মধ্যেই সে পালিয়ে কিভাবে যেতে পারে। এদিকে আবার দেখানো হয় কার্তিক যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে প্রথমেই জানার চেষ্টা করে যে ছেলে বাড়ির লোকেরা কোন হোটেলে রয়েছে, কারণ তার ধারণা হয় তানিয়া হয়তো সেখানেই গিয়েছে, কারণ তানিয়া তো পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয় আর সেই বিয়েতে রাজিও ছিল আর অনেক বেশি এক্সাইটেডও ছিল। যাক, তো হোটেলের অ্যাড্রেস নিয়ে বিক্রম তখন তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন সেখানে গিয়ে সে খুব ভালো করে চুগলি করবে। তো সেখানে গিয়ে তারা রিসেপশনে থাকা ছেলেটিকে কোনোভাবে ভুলভাল বুঝিয়ে উপরে বর যে রুমে আছে সেই রুমে চলে যায়। এদিকে তো আমরা অরণ্যকে দেখতে পাই। সে তখন খুবই আনন্দে ছিল। যতই তানিয়া তার সাথে ঝগড়া করুক না কেন সে এতে কিছুই মনে করে না। প্রথম একটু কষ্ট লাগলেও পরে সে সবকিছু ভুলে যায়। কিন্তু এদিকে তখন কার্তিক তার কাছে চলে আসে আর বলতে থাকে যে সে এখানে তো বিয়ে করার জন্য আছে, কিন্তু ওই দিকে তো তার বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছে। এই কথা শুনে তো অরণ্য তখন একেবারেই হতভম্ব হয়ে যায়। সে প্রথমে তো তার কথা বিশ্বাসই করতে চায় না। সে কার্তিকের কাছে জিজ্ঞেস করে যে সেই ব্যাপারে কিভাবে জানলো আর তার এই কথা যে সত্যি তারই বা প্রমাণ কি। কার্তিক তখন তাকে বলে প্রমাণ পাওয়ার জন্য সে তার সাথে বিয়ে বাড়ি চলুক, সেখানেই সবটা জেনে যাবে। অরণ্য তখন তার ভাইকে নিয়ে সোজা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই তারা বিয়ে বাড়িতে চলে আসে। দিবাকর তো তাদেরকে এখানে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় যে এবার কি হবে, সে তাদেরকে কি বলবে। দিবাকর তো কিছুই বুঝতে পারছিল না, তার অনেক বেশি চিন্তা হচ্ছিল। তাই সে কোনোভাবে বাসার ভেতরে গিয়ে নিজেকে লক করে দেয় যাতে করে তার কোনো কৈফিয়ত দিতে না হয়, কারণ এই সিচুয়েশন কিভাবে ফেস করবে তার সে কিছুই জানে না। এর জন্যই সে ঘরের ভেতরে থাকে। এদিকে অরণ্য তো সবার সাথে কথা বলে জানতে পারে যে আসলেই তানিয়াকে পাওয়া যাচ্ছে না। সবাই জানায় যে তানিয়া কারো সাথে পালিয়ে গেছে, তাই সেও এবার সবার সাথে মিলে তানিয়াকে খুঁজতে থাকে। সেও তো কিছুই বুঝতে পারছিল না যে তানিয়া হঠাৎ করে তাকে ধোকা দিয়ে কিভাবে পালিয়ে যেতে পারে। সে তখন তার সাথে তার পোষা কুকুরটাকেও নিয়ে এসেছিল। এক পর্যায়ে অরণ্য তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এগুলো কেন হচ্ছে সে তো কিছুই বুঝতে পারছিল না। তো এরপরই তার কুকুরটিকে সে নিচে ছেড়ে দেয়। এদিকে বিক্রমকে দেখানো হয় সে খুঁজতে খুঁজতে একটা গাছের উপর সেই ছেলেটাকে দেখতে পায়। তাকে দেখেই সে তাড়াতাড়ি করে তাকে নামায় আর বলতে থাকে যে সে গাছের উপরে কি করছে। ছেলেটা তো অনেক বোকা ছিল, তাই সে বলতে থাকে যে সে তানিয়ার কিছুই করেনি, তানিয়াকে সে শুধু বিয়ের জন্য ভাবতে বলেছিল। তখনই তানিয়া তাকে বটি নিয়ে ফলো করতে শুরু করে আর তারপরই সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। ছেলেটা তো এসবে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে আর এর জন্যই সেই গাছের উপরে লুকিয়ে পড়ে। বিক্রম তো তখন এই সব সত্যি জানতে পেরে যায়, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তানিয়াকে খুঁজতে থাকে, কারণ তার তানিয়াকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল। এদিকে দেখানো হয় অরণ্যর কুকুরটা একটা গর্তের কাছে যায় আর সেখানে গিয়ে বারবার ডাকতে থাকে। এটা দেখে তো অরণ্যও সেখানে গিয়ে পৌঁছায় আর তারপরই সে দেখতে পায় যে এই গর্তের মধ্যেই তানিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে।
এটা দেখা মাত্রই তো সে অনেক বেশি অস্থির হয়ে যায় আর বারবার তানিয়াকে ডাকতে থাকে। বেশ অনেকক্ষণ পর দেখা যায় তার ডাক শুনে তানিয়ার জ্ঞান ফিরে আসে। অরণ্য তখন বিক্রমকে চিৎকার করে ডাকে আর জানিয়ে দেয় যে সে তানিয়াকে পেয়ে গেছে। এরপর সে আর কোনো দেরি না করে নিজেও গর্তের মধ্যে লাফ দেয় তানিয়াকে সেখান থেকে উদ্ধার করার জন্য। তানিয়া তো তাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর সাথে সাথে তাকে জড়িয়ে ধরে। এরপরে বিক্রমরা সবাই ওই গর্তের কাছে চলে আসে আর সিঁড়ি দিয়ে তাদের দুজনকে সেখান থেকে বের করে আনে, কারণ সেখান থেকে বের হওয়াটা এত সহজ ছিল না। তো এভাবে এত বড় একটা সমস্যা তো হয় ঠিকই, কিন্তু আবারও সেটার সমাধান হয়ে যায়। এখন তারা দেখতে থাকে যে তাদের কোনো ব্যথা ট্যাথা লেগেছে কিনা, কিন্তু এইদিকে দিবাকর তখনও পর্যন্ত জানতো না যে তার মেয়েকে পাওয়া গেছে। তাই সে তখন মনে করতে থাকে যে এই সুকুমারী হয়তো তার মেয়েকে লুকিয়ে রেখেছে। তাই সে তখন একটা বন্দুক নিয়ে সুকুমারের বাড়িতে চলে যায় আর প্রথমেই রাগের চোটে তাদের ফ্যামিলি ফটোতে গুলি করে বসে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপর সে সুকুমারকে চিৎকার করে বলতে থাকে যে তার মেয়ে কোথায়, সে তার মেয়েকে কি করেছে। সুকুমার তো এসব কথা শুনে খুবই ক্ষেপে যায়। তার উপরে সে তাদের ফ্যামিলি ফটো নষ্ট করে ফেলেছে। তার তো রাগের আর কোনো সীমাই থাকে না। এরপর আর কি তাদের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। কেউ তো কোনোভাবে থামছিল না। একেই তো তারা আগে থেকে শত্রু, আর এখন আবার মেয়ের ব্যাপার নিয়ে তাদের মধ্যে তুমুল গন্ডগোল বেঁধে যায়। সেখানকার কেউ তাদেরকে কোনোভাবেই থামাতে পারছিল না। এর মধ্যেই আবার বিক্রম চলে আসে আর এসব দেখে সে চিৎকার করে দিবাকরকে বলার চেষ্টা করে যে তার মেয়েকে পাওয়া গেছে, সে যেন আর কোনো ঝামেলা না করে, সেখান থেকে যেন ফিরে আসে। কিন্তু দিবাকর তো তার কোনো কথাই শুনতে পায় না। সে তো লড়াই করতেই ব্যস্ত। আর এভাবে লড়াই করতে করতে দেখা যায় এক পর্যায়ে বন্দুক নিয়ে টানাটানি করতে গিয়ে সুকুমারের বাবার গায়ে আবারও গুলি লাগে। সুকুমার তো তখন তেলে জলে ফুটে ওঠে। সে চিৎকার করে বলতে থাকে যে তার মৃত বাবাকে দিবাকর আবারও মেরে ফেলেছে, সে তাকে ছাড়বে না। এত বড় একটা কাণ্ড সে কিভাবে করতে পারলো। যাও তারা একটু বিয়ে হতে দিত, কিন্তু এখন তো তারা কিছুতেই আর এই বিয়েটা হতে দিবে না, তাদের সব কিছু পণ্ড করে দিবে। দুই পরিবারের মধ্যে তখন তুমুল আকারে মারামারি শুরু হয়ে যায়। কেউ কোনোভাবে থামছিল না। এবার দেখা যায় সুকুমারের চাচারা তো নিজেদের সাথে আবার বোম নিয়ে এসেছিল। বুঝুন তাহলে তারা কতটা ডেঞ্জারাস। তো তারা প্রথমেই এসে স্টেজ জ্বালিয়ে দেয়, এরপরই একে অপরকে মারতে থাকে। বিক্রম তখন তাদের সবাইকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে একা আর কতজনকে সামলাবে। সে কোনোভাবেই পেরে উঠছিল না, কাউকেই থামাতে পারছিল না। এক পর্যায়ে দেখা যায় সুকুমারের চাচা দিবাকরের ভাইকে ফলো করতে থাকে। দিবাকরের ভাই তো তখনই ওয়াটার ট্যাঙ্কের উপরে চলে যায়। তারাও তখন বোম নিয়ে তাকে ফলো করতে থাকে। তখনই হঠাৎ করে উপর থেকে তাদের হাত ফসকে বোমের পুরো ব্যাগ নিচে পড়ে যায়। এরপর আর কি সাথে সাথে ঘটে যায় বিশাল আকারের বিস্ফোরণ। বিক্রম তখন তার চোখের সামনে দেখতে পায় ওয়াটার ট্যাঙ্ক নিচ থেকে ভেঙে গেছে আর তার দিকেই পড়ে যাচ্ছে। বিক্রম তো এটা দেখে খুবই ঘাবড়ে যায় আর কোনোভাবে সেখান থেকে নেমে চলে আসে, কিন্তু মুহূর্তের মধ্যেই ট্যাঙ্কিটা পড়ে যায় আর পুরো বিয়ে বাড়ি মৃত বাড়ি পানি দিয়ে তলিয়ে যায়। সবাই তখন কাদার মধ্যে পড়ে গিয়েছিল। অবস্থা একেবারেই বেগতিক হয়ে যায়। সবাই কোনো মতে সেখান থেকে উঠে দাঁড়ায় আর সবার শেষে ওঠে বিক্রম। এরপর সে হেসে বলতে থাকে যে কি সুকুমার, সে তার বাবাকে খুব ধুমধাম ভাবে বিদায় করেছে তাই না? তাকে খুব ধুমধাম ভাবে বিদায় করতে চেয়েছিল সে, আর এখন সে পানিতে ভেসে এক কোনায় পড়ে আছে। সুকুমার তখন তার বাবাকে ধরতে গেলে বিক্রম তাকে বলে যে এখন তার ধরার কোনো প্রয়োজন নেই, সে যেন তাকে স্পর্শ না করে। এরপরে সে দিবাকরকে বলতে থাকে যে খুব তো সে তার মেয়েকে বিদায় করতে চেয়েছিল, একদম ধুমধাম করে হয়েছে তো, সবকিছু তো এখন কাদায় তলিয়ে গেছে। আর তাদের দুই বাড়ির মাঝখানে যে পার্টিশন সেটাও তো ভেঙে গেছে। তারা কি থামাতে পেরেছে কোনো কিছু? তারা একজনও নিজের কথা থেকে সরতে চায়নি। দুইজনই 10:30টায় বিয়ে দিবে আর একজন শ্রাদ্ধ করবে। কি হলো এখন? কোনোটাই হলো না। আসলে এটাই হয় যখন তারা শুধু নিজেদের অহংকারের ব্যাপারে চিন্তা করে। এসব বলার পরে বিক্রম তানিয়ার কাছে যায় আর তাকে বলতে থাকে যে অরণ্য অনেক ভালো ছেলে, সে যেন তার সাথে কোনো মন্দিরে যেয়ে বিয়ে করে নেয় আর আজীবনের জন্য সে যেন এই গ্রাম থেকে চলে যায়, এখানে থাকার কোনো দরকার নেই। আর যখন তার বাচ্চা কাচ্চা হবে সে যেন তাদেরকেও
এই গ্রামের কথা না বলে। অরণ্যও তখন তানিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে তানিয়া তার বাবাকে বলতে থাকে যে তার কাছে তার একটাই শেষ অনুরোধ, সে যেন সুস্মিতাকে নিয়ে আর কোনো আজে বাজে কথা না বলে। এরপরে বিক্রম সুকুমারের বাবার কাছে যায়, তার লাশ ঠিকঠাক করে রাখে আর বলতে থাকে যেখানে সে পুলিশদেরকে কল করে দিয়েছে তারা এসে লাশ নিয়ে যাবে। তাছাড়া এমন ঝামেলা করার জন্য সুকুমার আর দিবাকর সহ তাদের গুন্ডা আত্মীয় স্বজনকেও ধরে নিয়ে যাবে। সে আরো বলে যে তারা যেন আর ভুলেও তার কাছে পানি নিয়ে কমপ্লেন না করে, কারণ পানি ছাড়া থাকাটাই তারা ডিজার্ভ করে। এরপরে বিক্রম তার গাড়ি নিয়ে সেখান থেকে তার বাসায় চলে আসে। ওই কাদামাখা অবস্থাতেই সে চলে এসেছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখে আজ তার বিয়ের জন্য মেয়ে বাড়ির লোকেদের পাকা কথা বলতে আসার কথা ছিল, কিন্তু সেভাবে কাদা মেখে বাসায় এসেছে। তাই এবার তো সে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তার হবু বউ দেখে তো সে আরো বেশি লজ্জায় পড়ে গিয়েছিল, কিন্তু তার হবু বউ এতে একদমই কিছু মনে করে না। এরপরে বিক্রম তাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলে গোসল করার জন্য চলে যায়, কিন্তু গিয়ে দেখে পানি তো আর আসবে না, কারণ ট্যাঙ্কি তো ভেঙে গেছে। তাই তখন সে নিজের উপরেই হাসতে থাকে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এখানে আসলে এটাই বোঝানো হয়েছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাই আমাদের কখনোই অহংকার জেদ এগুলো ধরে না রেখে অনেক বেশি সহনশীল হওয়া উচিত, তাহলেই সবকিছু সুন্দরভাবে হয়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।